আসসালামু আলাইকুম। আহ, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের যে আমার একটা টপিক ছিল, আমার লেখালেখি ও হিসাব। লেখালেখি হচ্ছে এটা ওয়ার্ড ডকুমেন্টে, এবং হিসাবটা আমরা মাইক্রোসফট এক্সেলে করে থাকি। তো আজকে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলের কাজগুলো কিভাবে হয়, কিভাবে ঘটে, এবং এই কাজটি কেন করি, এই বিষয়ে আমরা আলোচনা করব। তো এটি মূলত হিসাব নিকাশের জন্য করা হয়। শিক্ষাক্ষেত্রে আমরা ফলাফল বিশ্লেষণের জন্য করতে পারি, আয় ব্যয়ের হিসাব করতে পারি, বাজেট তৈরিতে করতে পারি, কোনো কিছু ডকুমেন্ট লেখার জন্যও করতে পারি, যে আমরা হিসাব করব যে শেষে আমাদের কত টাকা আয় হলো, ব্যয় হলো। আমরা চাইলে বিভিন্ন হিসাবের জন্যই মূলত আমাদের এই কাজটি করা হয়। এবং আমরা যদি গণনাও করতে চাই, যে ক্যালকুলেটর ইউজ করতে পারি, যে টোটাল 1000 নাম্বার যদি আমাদের থাকে, 1000কে যোগ করব, বিয়োগ করব, বা আমরা কোনো কিছুর শতকরা বের করব, সব কিছু আমরা করতে পারি বলা চলে। আচ্ছা, তো এখন আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেল আমি ওপেন করে নিয়েছি এখানে। তো এই বিষয়ে একটু আমরা জানি যে আসলে এই উইন্ডোতে আমাদের কি কি আছে, পরিচিতি পর্ব একটু আমরা জেনে নেই প্রথমেই। তো আমরা মাইক্রোসফট এক্সেলের শুরুতেই সবার উপরে দেখব যে এক্সেল আইকন রয়েছে এবং কুইক অ্যাক্সেস বার রয়েছে, যেখানে আমরা সামনে আসতে পারি অথবা পিছনে যেতে পারি। তারপর রয়েছে আমাদের ফাইল, মেনু, হোম, ইনসার্ট। এটা হচ্ছে মেনু বার। মেনু বারের মধ্যে আমাদের অনেকগুলো মেনু রয়েছে, যেমন ফাইল রয়েছে, হোম, ইনসার্ট, বিভিন্ন ধরনের কাজ এখানে আছে আমাদের। আমরা এক একটা করে ধীরে ধীরে পর্যায়ক্রমে সব কিছু জানবো। আপাতত তোমাদের বইয়ে যা আছে আমরা সেটাই করার চেষ্টা করব। তো এইখানে আমরা দেখব যে এই ফাইলের মধ্যে যে ফাইলের মধ্যে কি আছে, এখানে আমরা চাইলে সেভ এজ, সেভ, এগুলো কিছু করতে পারি আর কি। হোমের মধ্যে আমাদের এই উইন্ডোটি রয়েছে, এবং আমরা ইনসার্টে চাইলে টেবিল এড করতে পারি, চাইলে আমরা বিভিন্ন ধরনের 3D ভিউগুলো দেখতে পারি, এরকম অনেক কিছু কাজ আছে। তো এই পুরো যে বারটা রয়েছে মেনু বারের নিচে, এই পুরো বারটি, তো মেনু বার সহ এই বারগুলোকে আমরা রিবন বার বলে থাকি। যে রিবন বার হচ্ছে যে সুসজ্জিত একটা ব্যবস্থা, যেখান থেকে আমরা আমাদের কাজগুলো, এই এই বডির যে কাজগুলো, এই কাজগুলো যে করব আমরা, তো এটার একটা নীতি নির্ধারক বা ডিজাইন বা কাজের গতি বা ফর্মুলা, এরকম কিছু। তো এরপরে রয়েছে আমাদের, যেমন এখানে আমরা B2 দেখছি, B2 আমার মাউসের পয়েন্টার যদি আমরা দেখি, B2 যেটা আছে, তো এই B2 হচ্ছে কি, যে আমি এখন B2 তে ক্লিক করে আসি, B2, যদি আমি A2 তে ক্লিক করে থাকি তাহলে A2। এটা হচ্ছে সেলের অবস্থান, মানে কি অবস্থানে আমি রয়েছি এটা। এবং FX, এটা হচ্ছে ক্যালকুলেশন বার। এখানে আসলে আমরা যত ক্যালকুলেশন করে থাকবো আমাদের বডিতে, এটা সেই ক্যালকুলেশন বার। আর এদিকে আছে ABCD, আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা সোজা নিচে আমরা যদি ধরি, উপর থেকে নিচে, এটাকে কলাম বলা হয়। এবং বামে যেটা আমরা দেখি 1 2 3, এগুলো ডান থেকে, বাম থেকে ডানে আমরা যদি যাই, এই বাম থেকে ডান বা ডান থেকে বাম, এইগুলোকে আমরা রো বলি বা সারি। উপরে থেকে নিচে এটা গেল কলাম, আর যেটা হচ্ছে বাম থেকে ডান, এটা হচ্ছে সারি। আচ্ছা, এরপরে নিচে রয়েছে আমাদের, এই যে আমার পয়েন্টার দেখলে তোমরা বুঝতে পারবা, এটা হচ্ছে সিট 1, সিট 2, সিট 3। তো এটা হচ্ছে সিট ট্যাব, মানে এখানে অনেকগুলো, একটা ফাইলের মধ্যে আমরা চাইলে 10-12টা সিট তৈরি করতে পারি। আমাদের সিট তো অনেকগুলো হতে পারে, একটা ফাইলের মধ্যে অনেকগুলো সিট হতে পারে। তো এখানে সিট আমরা পর্যায়ক্রমে সিট 3, তারপর সিট 4 এভাবে বাড়াইতে পারি। তো আমরা সিট 1-এ আছি, আমি এটা একটু জুম করে নিয়েছি, কারণ যেন তোমরা বুঝতে পারো সহজেই, যেমন জুম ইন বা জুম আউট করে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা এদিকে দেখব, আমাদের মোটামুটি এতটুকুই ফরম্যাট ছিল। হ্যাঁ, আর আমরা এদিকে শেষে জুম ইন জুম আউটের আইকনটি রয়েছে, জুম ইন জুম আউট করতে পারবো ম্যানুয়ালি। আচ্ছা, এখন আমরা জানবো আমাদের যে বিশেষ টপিক বা যেটা নিয়ে আমরা সবসময় কাজ করি, এটা হচ্ছে সেল। সেল মানে বাংলায় হচ্ছে ঘর, মানে যেমন এইটা একটা ঘর, তারপরে আমি যদি C2 তে ক্লিক করি, এটা একটা ঘর, তারপরে এটা একটা ঘর। এই ঘর নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি এই মাইক্রোসফট এক্সেলে। তো এই ঘরের আবার নাম রয়েছে, নামকরণ রয়েছে। যেমন আমি এখন এই সেলে রয়েছি, তাহলে এই সেলের নাম কি হবে? এই ঘরের নাম হবে, যে কলামের যে ওয়ার্ড রয়েছে ডি, মানে ডি নং কলামে, এবং 3 নং সারিতে, তাহলে এটার নাম হবে D3। এটার নাম হবে কি? D3। তাহলে আমরা যদি এটা দেখি, তাহলে এটা হবে C2। যদি আমরা এটা দেখি, তাহলে ই কলাম এবং 1 রোতে আছে, তাহলে এটা হচ্ছে U1। আচ্ছা, মোটামুটি আমরা ক্লিয়ার। তোমরা ভিডিওটা স্টপ করে বারবার দেখে নিবে যদি বুঝতে না পারো। তো এখন আমরা আসল কাজ শুরু করি, যে আসলে আমাদের শুধু তো পরিচিত পর্ব না, আমরা কিছু কাজ করব। তো আমাদের বইয়ে রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্ট বা শতকরা বের করা। তো
এই প্রক্রিয়াগুলি আছে আর কি। তো আমরা যোগ বিয়োগ গুণভাগ এগুলো দেখি কিভাবে ঘটে। তো যোগ করার জন্য অবশ্যই তো আমাদের দুটি সংখ্যা লিখতে হবে, তারপরেই তো আমরা যোগ করতে পারবো, না হয়তো করতে পারবো না, তাই না? যে কোনো জায়গায় আমরা ক্যালকুলেটারে অবশ্যই দুইটা সংখ্যা লিখি, যোগ দেই, তারপরে তো আমাদের ফলাফল আসে, এমনিতে তো আর আসে না। আচ্ছা, এখন আমরা চাইবো সিরিয়ালি লিখি, যেমন A1 সেলে এখানে যদি আমরা বি থেকেই শুরু করলাম, B1 সেলে আমরা সবাই বলতে পারো যে A1 থেকেই শুরু করতে হবে, না হলে হবে না, এরকম মনে করতে পারো। এটা ব্যাপার না, এটা হচ্ছে এইখানে অনেক হাজার হাজার ঘর রয়েছে, এ থেকে AB AB AC AD, এভাবে এ থেকে শুরু হবে, এদিকে 1 থেকে হাজার হাজার লাইন আমরা চাইলে করতে পারবো, এগুলো আমাদের লাগে না, তারপর আছে আর কি এখানে। তো আমরা B1 শুরু করলাম, B1 আমরা একটা সংখ্যা দিলাম যে 25, এবং আরেকটি সংখ্যা আমরা দিলাম হচ্ছে C1 দিলাম 26 সাপোজ। এখন আমরা চাচ্ছি এই দুটো সংখ্যাকে যোগ করতে, এই দুটো সংখ্যাকে যোগ করা আমাদের মূল কাজ। তাহলে যোগ করতে গেলে আমাদের সূত্র হচ্ছে ইকুয়াল। আমি এখানে ইকুয়াল দিলে আমার এখানে fx বারে দেখবা যে ইকুয়াল লেখাটা উঠেছে, কারণ এখানে যা ক্যালকুলেশন বা করব আমরা যে ফর্মুলাগুলি সবগুলি আমাদের fx বারে থেকে জেনারেট হবে। আচ্ছা, ইকুয়াল দেওয়ার পরে আমরা হচ্ছে এই সেলের নাম কি B1, আমি এখানে ক্লিক করলাম, B1 চলে আসলো। অথবা আমি যদি B1 ম্যানুয়ালি লিখতে চাই তাও হবে, B1 লিখলে এই ঘরটি আমার মার্ক হয়ে গেল, তার মানে আমি শিওর যে এই ঘরটি আমার এখানে আছে। এরপরে আমি প্লাস মানে যোগ করব, একটা প্লাস অপারেটর দিলাম, এবং আমরা C1 ক্লিক করলে এটাও মার্ক হয়ে যাবে, এটা করলেও হবে। যদি আমরা চাই যে না C1 লিখবো, তাহলে হাতে আমি লিখলাম C1, তাহলে এটা মার্ক হয়ে গেল। এই দুইটা মার্ক হয়েছে, তার মানে ডিফাইন করছে যে আমি এই দুইটা যোগ করার জন্য রেডি। এরকম রেডি যদি আমরা হয়ে যাই, তখন আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, ইন্টার প্রেস করলে আমাদের ফলাফলটি এখানে শো করবে। তাহলে এই ইন্টার ফলাফল হচ্ছে D1 সেলে আমার ফলাফল রয়েছে, সেলের অবস্থান হচ্ছে D1, এবং এই সূত্রটি এখানে আমরা দেখতে পাচ্ছি fx বারে যে ইকুয়াল B1 প্লাস C1। তাহলে ইকুয়াল B1 প্লাস C1 মানে হচ্ছে ইকুয়াল B1 প্লাস, আমি যদি এগেইন লিখি B1 প্লাস C1, এটার মানে হচ্ছে আমাদের D1। তাহলে D1 এর মধ্যে আমাদের এই দুটি যোগ হয়ে ফলাফল রয়েছে 51। এখন আমি চাচ্ছি যে আরেকটি সংখ্যা 56, একটি সংখ্যা 3, এই দুটো গুণ করতে। তাহলে কি করব? খুব সুন্দর, ইকুয়াল লিখব, তারপরে হচ্ছে আমরা B2 লিখব, তারপরে গুণ দিব, তারপরে হচ্ছে আমরা C2 দিব। তাহলে এই দুইটা ইন্টার দিলে আমার ফলাফল আসবে এই দুইটার গুণ 168। এখন যদি আমি ভাগ করতে চাই দুইটি সংখ্যা, যে 10 ভাগ 2, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে 5, তাই না? তাহলে ইকুয়াল 10 মানে হচ্ছে B3 লিখলাম, তারপর আমরা ভাগ দিলাম, তারপর হচ্ছে 2 আছে কোথায়, 2 আছে C3 দিলাম, ইন্টার দিলে এটা আমরা ভাগ পেয়ে গেলাম, তাই না? এখন আমরা যদি চাই যে যোগ বিয়োগ গুণ ভাগ হলো, আমরা যদি চাই যে আমাদের একটা মডুলো অপারেটর রয়েছে, যে আমরা বিয়োগটা করে দেখি, বিয়োগ করে নিই এখনো। তো 45 থেকে আমরা যদি চাই যে 5 বিয়োগ করব, তাহলে এখানে আমরা সূত্র লিখব যে ইকুয়াল 45 মানে হচ্ছে, আমি যদি 45 মাইনাস এটা দেই, 45 মাইনাস 5 দিই, তাও কিন্তু হবে, রেজাল্ট দেখাবে 40। কিন্তু আমার রুলস হচ্ছে ঘরের নাম দিয়ে করা, কারণ একই ঘর আমরা বারবার ইউজ করতে পারবো। একই ঘর যদি আমরা বারবার ইউজ করি, এই সুবিধার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের যে 45 ঘরের নাম B4 ইকুয়াল কি 45, মানে B4 এর মধ্যে আছে, তাহলে B4 কে কল করলেই 45 কল হয়ে যাবে। এই কারণে এটা সরাসরি আমরা দেই। তাহলে বিয়োগ হচ্ছে 5 মানে হচ্ছে C4, তাহলে আমরা যদি ইন্টার দেই তাহলে আমাদের আসবে কি 40। এখন আমরা যদি চাই যে তুমি হচ্ছে তোমার বেতনের 5% টাকা আমার কল্যাণ তহবিলে দান করবে সাপোজ, তাহলে এই টাকাটা কিভাবে বের করবে? সচরাচর আমরা বেতন পাই কত, সাপোজ আমরা দিলাম নর্মালি হলেও দিলাম হচ্ছে কত, 20,000 দিলাম। 20,000-এর মধ্যে এখন বলা হয়েছে তুমি 20,000-এর মধ্যে তোমার কল্যাণ তহবিলে 5% দান করবে, 5। তাহলে আমরা 5 লিখলাম, তাই না? এখন 5 লেখার পরে আমাদের সূত্র হচ্ছে যেটা গণিতের সূত্র সেটাই, কিন্তু এটার ফরম্যাট আমাদের লিখতে হবে পার্সেন্ট আকারে। আমরা গণিতে যেভাবে লিখি সেটা যদি আমরা দেখি কেমন, যে আমরা এভাবে লিখি, আমরা যদি গণিত একটা বাদে দিয়ে বলতো, আগে আমরা এই কাজটা করি। তো আমরা এটা ইকুয়াল দিব, ইকুয়াল, তাহলে আমাদের 20,000 লিখবো, 20,000 মানে কি B5,
তাহলে এখানে যদি 1 লাখ হতো তাহলে 1 লাখ লিখতে আমাদের হবে না, আমরা কি লিখবো, শুধু B5 লিখবো, তাহলে ছোট না, অল্প। এখানে যদি আমাদের 1 বিলিয়ন টাকা হয় তাহলে বিলিয়ন টাকা লিখলে তো অনেকগুলো সংখ্যা লিখতে হবে, সেক্ষেত্রে ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম B5 এর মধ্যে, তাহলে এই টাকাটা আছে B5 এর মধ্যে, এবং এই B5 কে আমি এখানে কল করে দিলাম, এবং আমাদের গুণ চিহ্ন একটা দিতে হবে, যে B5 এর সাথে গুণ করবো আমরা কি 5%, তাই না? তো 5 মানে 5 মানে কি, 5 মানে হচ্ছে C5 মানে হচ্ছে 5। তো দেন আমরা একটা ওই মডুলো ইয়ারা দিয়ে দিব, পার্সেন্ট দিয়ে দিব, তাহলে আমরা শতকরা পেয়ে যাব যে 2000 টাকার 5% কত টাকা, এটা আমরা পেয়ে যাব। তাহলে ইন্টার যদি দেই তাহলে 2000 টাকার 5% হচ্ছে 1000 টাকা, সরি 1000 টাকা। আচ্ছা, তো গণিতে আমাদের এটা কেমন ছিল? গণিতে যদি আমরা দেখি, গণিতেরটা আমরা করি, স্নাইপিং টুল দিয়ে আমি একটু দেখাই, স্ক্রিনশট একটা নেই। গণিতের সূত্র এরকম ছিল, আমি যদি এখানে লিখি, কেমন, সরি, একটা নিলাম, তাহলে গণিতের সূত্র ছিল এরকম যে আমরা এখানে 20,000 লিখলাম, 20,000, এটা 20,000 আর কি, 20K দিলাম সাপোজ, এত কিছু না লিখে শুধু শর্টকাট আকারে দিলাম আর কি, 20,000 ইন্টু কত 5%, তাহলে এখানে ছিল এরকম 5 ভাগ 100, এরকম ছিল না গণিতের সূত্রটা আমাদের শতকরা বের করা। শতকরা কিন্তু আমরা এভাবে বের করতাম যে 20,000 ইন্টু 5/100, এটা গুণ করলে আমার কি আসবে, যেটা আসবে কত, 1000 টাকা, 1000 টাকাই কিন্তু আসবে। তাহলে আমরা এটা কি করতাম, 100 দিয়ে এটাকে করতাম, তাহলে এখানে হয়তো 200, তাহলে 200 ইন্টু 5 1000 আসতো, তাই না? তো আমরা সেম কাজটাই করলাম কোথায়, এক্সেলের মধ্যে এইভাবে করে, এক্সেলের মধ্যে এভাবে করে আমরা করলাম, তাই না? তো এখন যদি আমরা ইন্টার দেই তাহলে আমাদের এটা চলে আসবে 1000। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা পরের ভিডিওতে নেক্সট যে কাজগুলো সেগুলো দেখব। ধন্যবাদ সকলকে।